অসুস্থ অবস্থায় রাইকে দেখা মাত্রই এবার রাইয়ের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলো মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ক্রান্ত নীলুকে বলতে থাকে যে মীনাক্ষী যত শীঘ্রই সম্ভব চলুন আপনি আমার সঙ্গে, আপনি বরঞ্চ এই কাজে আমাকে একটু হলেও হেল্প করতে পারবেন, কারণ যেই মেয়েটা কিনা অচেতন অবস্থায় পড়ে আছে সে পোয়াতি এবং এর ক্ষেত্রে অবশ্যই নার্সিংয়ের প্রয়োজন পড়বে এবং আপনাকে তো আমরা প্রশিক্ষণ দিয়েছি, তাই না। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে হঠাৎ করেই এই গ্রামের কোনো একটা মেয়ে এখানে এসে অচেতন অবস্থায় পড়ে থাকবে, সেটা আপনার কী করে মনে হতে পারে বলুন তো। নির্ঘাত এই মেয়েটা অন্য কোথাও থেকে এসেছে এবং গ্রামের বাইরে অন্য কোথাও থেকে এসেছে বলে ওনাকে যে চিকিৎসা করে সুস্থ সবল করে আমাদেরকে ওনাকে শহরে ফেরাতে হবে সেরকমটা তো নয়। তাহলে সকলের বিপদে যদি এরকম করে আপনি নিজেকে উৎসর্গ করে দেন, তাহলে আপনি ভাবতে পারছেন যে কোনো সময় আপনার বিপদ হতে পারে। এমনটাও তো হতে পারে যে এটা পুলিশের হয়তো বা নতুন কোনো ট্র্যাপ, কারণ আপনি যে লোকটাকে ওই কুয়ার পানিতে বিষ মেশানোর জন্য আটকে রেখেছেন সেই লোকটা নাগাল পাওয়ার জন্যই হয়তো বা তারা এরকম একটা ট্র্যাপ করেছে। অন্যদিকে কথা বলা মাত্রই ক্রান্ত বলতে থাকে যে আপনি এরকম একটা ভাবনা চিন্তায় রেখে আপনি হাতে হাত দিয়ে বসে থাকতে পারেন, কিন্তু এই মহিলাটার এরকম একটা বিপদ, তাও বা সে পোয়াতি, এই কথাটা জানা সত্ত্বেও আমি কোনো মতে চুপ করে বসে থাকতে পারবো না। তাতে করে আমার যদি ধরা পড়েও যেতেও হয় তাতেও আমার কোনো কিছু যায় আসে না। অন্যদিকে কথা বলা মাত্রই যখন ক্রান্ত নিজে থেকে একাই সেখানে ছুটে যায় এবং সেখানে যাওয়া মাত্রই যখন মহিলাদের একসঙ্গে ঘেরাও হয়ে রাইকে সুস্থ সবল করে তোলার জন্য চেষ্টা চালাতে দেখে, ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে এই মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে যথেষ্ট পরিমাণে অসুস্থ এবং এই নির্ঘাত হসপিটাল থেকে পালিয়ে এসেছে, ওর পোশাক আশাকে তো তাই বলছে, কিন্তু ও হসপিটাল থেকেই বা কেন পালাতে যাবে এবং ও পোয়াতি অবস্থায় এরকম করে নিজের সন্তানকে কেনই বা ঝুঁকির মুখে ঠেলতে যাবে। অন্যদিকে কথা বলা মাত্র ক্রান্ত বলতে থাকে যে মহিলাটা যথেষ্ট পরিমাণে অসুস্থ, খুব একটা বেশি দেরি করা যাবে না, ওকে বরঞ্চ তোলার চেষ্টা করো, যে করে হোক না কেন ওকে যত শীঘ্রই সম্ভব আমাদের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে গিয়ে বরঞ্চ ওর কি ট্রিটমেন্ট করানো যায় সেই ব্যবস্থা আমি করছি। অন্যদিকে যখন অচেতন অবস্থায় রাইকে বাড়ি নিয়ে যাওয়া হয়, ঠিক সেই মুহূর্তে রাইয়ের কাছে ক্রান্ত যখন মীনাক্ষীকে টেনে হিঁচড়ে নিয়ে যায়, অন্যদিকে মীনাক্ষী রাইকে দেখা মাত্র সেখানে চমকে যায় এবং বলতে থাকে যে দিদিভাই, দিদিভাইয়ের এই অবস্থা কী করে হলো এবং দিদিভাই কি ও রাস্তার ধারে ওখানে অচেতন অবস্থায় পড়েছিল, দিদিভাই তো পোয়াতি, যে পোয়াতি অবস্থায় রাই দিদিভাই এত দূরে এখানে কেনই আসতে যাবে, ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি। অন্যদিকে কথা বলা মাত্র ক্রান্ত বলে থাকে যে কী ব্যাপার, আপনি ওনাকে দিদিভাই বলছেন কেন বলুন তো, আপনি কি তার মানে ওনাকে পূর্বে চেনেন, আপনাদের মধ্যে কি কোনো রকম কোনো সম্পর্ক আছে। অন্যদিকে কথা বলা মাত্র মীনাক্ষী বলে থাকে যে না আসলে তা না, ও হলো গিয়ে আমার রাই দিদিভাই, আমরা এক মায়ের পেটের বোন এবং রাই দিদিভাই তো এত দূর অবধি এখানে আসার কোনো কথাই না, তাহলে ও এত দূরে এরকম শরীর নিয়ে কেনই বা আসতে যাবে। নির্ঘাত ওর কোনো বড় সড়ো বিপদ আপদ হয়েছে, এর জন্যই হয়তোবা ও সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে, নয়তোবা রাই দিদিভাই নিজের সন্তানকে ঝুঁকির মুখে ঠেলে দিয়ে এতটা দূরে ও কোনো মতে আসার কথা না। আমি যতটুকু ওকে চিনি এতটুকু তো অন্তত আমি বলতেই পারি। অন্যদিকে যখন মীনাক্ষী নিজের থেকে রাইকে সুস্থ সবল করে তোলার জন্য নিজের সকলটা ঢেলে দেয়, ঠিক সেই মুহূর্তে সকল কিছু ট্রিটমেন্ট চালানোর পর অবশেষে রাইয়ের যখন জ্ঞান ফিরতে শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তেই মীনাক্ষী রাইয়ের চোখের সামনে থেকে সরে যায় এবং ক্রান্তকে বলতে থাকে যে আমাকে ভুলেও রাই দিদিভাইয়ের সামনে দাঁড়াতে বলবেন না ক্রান্তবাবু। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।